হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের ওপরে যে মক টেস্টের সিরিজটা আমরা কন্টিনিউ করছিলাম, আজকে তার মক টেস্ট নাম্বার 9। এর আগে আমাদের টোটাল 52টা কিন্তু ক্লাস হয়ে গেছে জেনারেল সায়েন্সের ওপরে। যারা এখনও পর্যন্ত দেখোনি, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। তো আজকের প্রথম প্রশ্ন কি বলছে দেখো, আজকের ফিজিক্স থেকে প্রথম প্রশ্ন বলছে যে লেন্সের ক্ষমতা বা পাওয়ার কোন এককে প্রকাশ করা হয়ে থাকে, নিউটন, জুল, ডায়াপ্টার নাকি ওয়াট। তো এখানে 4টে ইউনিটই কিন্তু গুরুত্বপূর্ণ, এর মধ্যে থেকে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডায়াপ্টার। ঠিক আছে, লেন্সের যে ক্ষমতা সেটা কিন্তু ডায়াপ্টার এককে মাপা হয়ে থাকে। এবার বাদবাকি যে ইউনিটগুলো আছে সেগুলো আমরা একবার দেখে নেব। দেখো নিউটন কিসের একক, নিউটন কিন্তু তোমার হয়ে যাচ্ছে ফোর্সের একক। জুল কিসের একক, জুল কিন্তু ওয়ার্ক আর এনার্জি দুটোরই কিন্তু একক হয়ে যাচ্ছে এই জুল। আচ্ছা, ওয়াট কিসের একক, ওয়াট কিন্তু হয়ে যাচ্ছে পাওয়ারের একক। এক্ষেত্রে পাওয়ার কি, এক্ষেত্রে পাওয়ার মানে কিন্তু ইলেকট্রিক্যাল যে পাওয়ার, সেই ইলেকট্রিক্যাল পাওয়ারের একক কিন্তু হয়ে যাচ্ছে তোমার ওয়াট। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 2তম কোশ্চেন, যে কোন রশ্মি চৌম্বক ক্ষেত্রের মধ্যে বিচ্যুত হয় না, মানে কোনো রকম ডেভিয়েশন হয় না। যখন এটা কোনো রকম তোমার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যায় এই রশ্মিটা, তো কোনো রকমভাবে ডেভিয়েট হয় না বা ডেভিয়েশন হয় না, মানে কোনো রকমভাবে বেঁকে যায় না। আলোক রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মি নাকি আলফা রশ্মি। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে গামা রশ্মি আছে, সেই গামা রশ্মি কিন্তু কি হয় না, গামা রশ্মি কিন্তু চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে মানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে কিন্তু কোনো রকম ডেভিয়েশন হয় না। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কিন্তু গামা রশ্মি হয়ে যাবে। দেখো গামা রশ্মির যে মানে ভেদন ক্ষমতা সেটা কিন্তু সবথেকে বেশি হয়ে থাকে। ঠিক আছে, গামা রশ্মির যে ভেদন ক্ষমতা হয়ে থাকে সেটা অন্যান্য যে রশ্মি থাকে সেই অন্যান্য রশ্মির থেকে কিন্তু অনেক বেশি হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 3 নম্বর কোশ্চেন, যে ধ্বনির গতিবেগ সর্বাধিক কোন মাধ্যমে হয়, বায়ু, জল, ইস্পাত নাকি শূন্য মাধ্যম। দেখো যে সাউন্ডের গতিবেগ হয় সেটা কিন্তু সবথেকে বেশি কঠিন মাধ্যমে হয়ে থাকে, আর এখানে অ্যাকর্ডিং টু অপশান সবথেকে কঠিন মাধ্যম কোনটা, সবথেকে কঠিন মাধ্যম কিন্তু হয়ে যাচ্ছে ইস্পাত। তাই যে ধ্বনির গতিবেগ থাকবে সেটা কিন্তু সবথেকে বেশি ইস্পাতের মধ্যেই হবে। ঠিক আছে, তারপর কি হবে, তারপরে দেখো ইস্পাতের পরে সবথেকে বেশি থিকনেস কার থাকবে, জল, তারপরে কিন্তু জলে হবে, তারপরে কিন্তু বায়ুতে হবে, আর শূন্য মাধ্যমে কিন্তু মানে ধ্বনির যে গতিবেগ সেটা কিন্তু সরি শূন্য মাধ্যমে ধ্বনির যে গতিবেগ সেটা কিন্তু শূন্য হবে। তার কারণ কি, তার কারণ মানে আলো কিন্তু ভ্যাকিউমে চলতে পারে, কিন্তু শব্দ কিন্তু ভ্যাকিউম বা শূন্য মাধ্যমে চলতে পারে না। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 4 নম্বর কোশ্চেন, যে হালকা গাড়ি এবং ভারী ট্রাক যদি সমান বেগে চলে তাহলে কিসের গতিশক্তি বেশি হবে। দেখো সবার প্রথম তোমাদেরকে মনে রাখতে হবে যে গতিশক্তির যে ফর্মুলা, কাইনেটিক এনার্জির যে ফর্মুলা সেটা কি, সেটা কিন্তু হয়ে যাচ্ছে 1/2 mv²। এবার দেখো কি বলেছে, দুক্ষেত্রেই তোমরা দেখতে পাচ্ছ, মনে করো এটা আমি ট্রাকের জন্য ধরলাম আর এটা আমি ধরলাম হচ্ছে গাড়ির জন্য। এবার তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে তোমরা দেখবে দুটো ক্ষেত্রে কিন্তু বলেছে গতি সমান, তাই ভি কিন্তু দুজনেরই সমান হবে। এবার যখন ভি সমান হবে তাহলে ভি এর জন্য কিন্তু কোনো রকম পার্থক্য আসবে না। পার্থক্য কিসের জন্য আসবে, পার্থক্য কিন্তু আসবে এই এম বা মাসের জন্য। দেখো গাড়ির তুলনায় যে ট্রাক থাকবে সেই ট্রাকের যে মাস থাকবে সেটা কিন্তু বেশি হবে, ভর কিন্তু বেশি হবে, গাড়ির ভর কিন্তু বেশি হবে। তাই সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কী হবে, সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে গতিশক্তি কার বেশি হবে, এক্ষেত্রে যে অবজেক্টের তোমার হচ্ছে মাস বেশি সেটার কিন্তু গতিশক্তি বেশি হবে। তাই সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে ট্রাকের গতিশক্তি কিন্তু বেশি হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 5 নম্বর কোশ্চেন, যে কোনো বস্তুকে পৃথিবী থেকে চাঁদে নিয়ে গেলে তার ভর কেমন থাকবে। দেখো আমি কিন্তু তোমাদেরকে আগেও বলেছি, এই ধরনের কিন্তু অঙ্কও তোমাদেরকে করিয়েছি, যে ভর কিন্তু কেমন হয়ে থাকে, ভর কিন্তু অপরিবর্তনীয় হয়ে থাকে, অর্থাৎ ভরকে কিন্তু কোনো রকমভাবে চেঞ্জ করা যায় না। কোনো একটা বস্তুর ভর যদি পৃথিবীতে তোমার হচ্ছে 100 কেজি হয়ে থাকে, সেটাকে যদি আমরা চাঁদে নিয়ে যাই সেক্ষেত্রেও কিন্তু তার ভর 100 কেজি হবে। কোনটা পার্থক্য হয়, যে ওজন যেটা আছে সেটা কিন্তু তোমার পার্থক্য হয়। তাই কোনো একটা বস্তুকে পৃথিবী থেকে চাঁদে নিয়ে গেলে তার ভর কেমন হবে, ঠিক আছে, তার ভর কিন্তু অপরিবর্তিত থাকবে। তাই অপশান সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, অপশান সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, এবার দেখো পদার্থবিদ্যার গাণিতিক প্রশ্ন, মানে ফিজিক্সের যে নিউমেরিক্যালস আছে, আমরা সেই ফিজিক্সের নিউমেরিক্যালস থেকে অঙ্কগুলো করব। দেখো প্রথম অঙ্ক কি বলেছে আজকে 6 দাগের অঙ্কটা, যে একটি গাড়ি 2 সেকেন্ডে 20 মিটার যায় তাহলে তার গতি কত। দেখো এটা কিন্তু সিম্পল ফিজিক্সের ম্যাথ থেকেও বলতে পারি, এটা কিন্তু আমাদের নর্মাল ম্যাথ আছে। তো আমরা কি জানি, আমরা কিন্তু তোমার হচ্ছে জানি যে ডিস্টেন্স সমান সমান কী হয়ে থাকে, ডিস্টেন্স সমান সমান কিন্তু স্পিড ইনটু টাইম হয়ে থাকে। এবার দেখো আমাদের এখানে কি বলেছে, আমাদের এখানে কিন্তু তোমার
হচ্ছে কী বার করতে দিয়েছে, গতি বার করতে দিয়েছে। তো স্পিড বার করতে দিয়েছে, তো স্পিড সমান সমান কী হবে, স্পিড সমান সমান কিন্তু হয়ে যাবে ডিস্টেন্স আপন টাইম। এবার দেখো আমাদের এখানে ডিস্টেন্স কত বলেছে, এবার আমাদের এখানে কিন্তু ডিস্টেন্স বলেছে 20 মিটার যায়, আর কত সেকেন্ডে যায়, 2 সেকেন্ডে যায়। তাই যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা কত পাবো, 10 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু হয়ে যাবে আমাদের স্পিড। তাই সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 10 মিটার পার সেকেন্ড, এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে দেখো, ওয়ার্ক এনার্জি থেকে কিন্তু একটা কোশ্চেন দিয়েছে যে কোনো একটি বস্তুর ওপরে 40 নিউটন বল প্রয়োগ করা হলে যদি বস্তুটির সরণ 5 মিটার হয় তাহলে কাজ কত হবে। দেখো কাজের কিন্তু একটা আমরা ফর্মুলা জানি, যে ওয়ার্ক ডানের কিন্তু আমরা একটা ফর্মুলা জানি, যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কী হয়ে থাকে, ওয়ার্ক ডান ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে যে ফোর্স থাকে, সেই ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে, ঠিক আছে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে, এটা কিন্তু ওয়ার্ক ডানের ফর্মুলা। এবার জাস্ট আমাদেরকে কী করতে হবে, আমাদের ফর্মুলাটাকে এখানে আমরা লিখি যে ডাব্লিউ ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে এফ ইন্টু এস। এবার আমাদের ফোর্স কত বলেছে, ফোর্স কিন্তু বলেছে 40 নিউটন, আর কত ডিসপ্লেসমেন্ট হয়েছে, ডিসপ্লেসমেন্ট কিন্তু হয়েছে 5 মিটার। তাই সঠিক অ্যান্সার কত হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 200 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কেন জুল লিখলাম, তার কারণ এনার্জির যে ইউনিট হয়ে থাকে সেটা কিন্তু জুলে প্রকাশ করা হয়ে থাকে, তাই 200 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 8 নাম্বার কোশ্চেন, ইলেকট্রিসিটি থেকে একটা কোশ্চেন দিয়েছে। দেখো শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় থেকে একটা কোশ্চেন দিয়েছে, বলেছে 2 ওহম আর 3 ওহমের রোধ যদি সমান্তরালভাবে সংযুক্ত করা হয় তাহলে মোট রোধ কত হবে বা তুল্যাঙ্ক রোধ কত হবে। তো সমান্তরাল সমবায়ের যে সূত্রটা আছে সেটা কি, তো সমান্তরাল যে সমবায় আছে সেই সমান্তরাল সমবায়ের সূত্রটা কি, আমরা কিন্তু জানি যে আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কী হয়, আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কিন্তু হয়ে যায় 1/r1 + 1/r2, এইভাবে কিন্তু যে কটা রোধ আছে। তো আমাদের এখানে দুটো রোধ আছে, তাই আমাদেরকে দুটো দিয়ে করতে হবে। তো আমরা এখানে ফর্মুলাটা এখানে আরেকবার লিখি যে 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কী হয়, যে তোমার হচ্ছে 1/r1 + 1/r2। এবার আমাদের রোধ কত আছে, একটা আছে 1/2 আর একটা আছে কত, আর একটা আছে 1/3। এবার জাস্ট কী করতে হবে, দেখো নিচের দুটোকে কী করতে হয়, নিচের দুটোকে গুণ করতে হয়, তারপর এটা কোনাকুনি গুণ করতে হয়। তো কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, 3×1 3, আর এদিকে কত হচ্ছে, এদিকে কিন্তু তোমার হয়ে যাচ্ছে 2×2। তো আলটিমেটলি আমরা কত পাচ্ছি, আলটিমেটলি কিন্তু আমরা পাচ্ছি 5/6, ঠিক আছে, আলটিমেটলি আমরা কত পাচ্ছি, আলটিমেটলি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 5/6। এক সেকেন্ড আমি একবার একটু দেখে নিই, হ্যাঁ আলটিমেটলি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 5/6, কিন্তু এখানে অপশান তো মিলছে না, হ্যাঁ অপশান মিলবে। এবার দেখো এটা আমরা কি পাচ্ছি, এটা কিন্তু তোমার হচ্ছে 1/r1 পাচ্ছি। এবার আমাদের কিসের মান দরকার, আমাদের কিন্তু আর এর মান দরকার। তো তোমরা এই ভ্যালুটা মনে রাখবে যে 1/r1 ইকুয়ালস টু কত বেরিয়েছে, 5/6। আচ্ছা এবার আমাদের কি দেখলাম যে 1/r1 ইকুয়ালস টু কত বেরিয়েছে, 1/r1 ইকুয়ালস টু 5/6 বেরিয়েছে। আমাদের বের করতে হবে কি আর, তাহলে উল্টে দাও, উল্টে দিলে কত হচ্ছে, 6/5 হচ্ছে। এবার কাটাকুটি করো, তো কত হচ্ছে, ভাগ করে দাও, তো 5×1 = 5 হচ্ছে, আর এখানে থাকছে 10, পয়েন্টের জন্য 0 নাও, 1.2। তো 1.2 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, 1.2 ওহম কিন্তু আমাদের তুল্যাঙ্ক রোধ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 9 নাম্বার কোশ্চেন, যে একটি সাইকেল 30 সেকেন্ডে 60 মিটার যায় তাহলে তার গতি কত। তো এই অঙ্কটা তো তোমাদের 6 দাগের অঙ্কর মতো ছিল, তো এটা তোমাদের জন্য HW থাকবে। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে, কমেন্ট কিন্তু অবশ্যই করে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 10 নাম্বার কোশ্চেন, যে একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি 25 সেন্টিমিটার হয় তাহলে লেন্সের ক্ষমতা কত। দেখো এই ধরনের অঙ্ক লেন্স চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক তোমরা চাইছিলে, তো লেন্স চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এক্ষেত্রে কিন্তু একটা ফর্মুলা আছে, এই যে ক্ষমতা বের করার কিন্তু একটা ডাইরেক্ট ফর্মুলা আছে। দেখো ক্ষমতাকে এক্ষেত্রে কী দিয়ে প্রকাশ করব, ক্ষমতাকে কিন্তু আমরা ডায়াপ্টার দিয়ে প্রকাশ করি। তো ডি ইকুয়ালস টু কী হয়, ডি ইকুয়ালস টু কিন্তু 1/ফোকাল লেন্থ হয়ে থাকে। কিন্তু এখানে কিন্তু একটা ফ্যাক্ট আছে, এই যে ফোকাল লেন্থ তোমরা দেখতে পাচ্ছ, ফোকাল লেন্থকে কিন্তু কখনো সেন্টিমিটারে রাখা যায় না, ঠিক আছে। তো তোমাকে কি করতে হবে, এই 25 cmকে কিন্তু তোমাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। তো 25 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে কত দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। তো 0.25 মিটার কিন্তু আমাদের ফোকাল লেন্থ করে নিতে হবে, তা নাহলে কিন্তু অঙ্কটা করতে পারবো না। এবার এখানে ফর্মুলাতে এখানে আমরা বসাই, তো 1/, কী করতে হবে, 1/, কিন্তু 0.25 করতে হবে। এবার পয়েন্টটা ওপরে দিয়ে দাও, পয়েন্টটা ওপরে দিয়ে দিলে কিন্তু 100 হয়ে যাচ্ছে। এবার কাটাকুটি করো, কাটাকুটি করলে কত হচ্ছে, 4 ডায়াপ্টার, ঠিক আছে। তো 4 ডায়াপ্টার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো 4 ডায়াপ্টার কত নম্বর অপশানে আছে, ঠিক আছে, কত নম্বর অপশানে আছে। তো দেখো এক্ষেত্রে কিন্তু তোমার কাচের বলেছে, তো কাচের বললে সবসময় কেমন হবে, কাচের বললে কিন্তু সবসময় তোমার হচ্ছে এটা কিসের হবে, +4D কিন্তু হবে, ঠিক আছে। এখানে আমরা 4 নম্বর অপশানটা একবার দেখে নিই। দেখো এখানে কিন্তু -4D আছে, তো -4D কিন্তু হবে না, এখানে কাচের লেন্স বলেছে, সেই কারণের জন্য কি হবে, সেই কারণের জন্য কিন্তু এটা অলওয়েজ পজিটিভে বেরোবে, ঠিক আছে, অলওয়েজ কিন্তু পজিটিভে বেরোবে।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী বলেছে। দেখো রসায়ন থেকে বা কেমিস্ট্রি থেকে কোশ্চেন দিয়েছে যে জলীয় দ্রবণে H+ আয়ন প্রদান করে এমন একটি যৌগকে কী বলা হয়। দেখো তোমাদেরকে আমি আগেও বলেছি, যদি কোনো একটা দ্রবণ জলীয় দ্রবণে বা অ্যাকুয়াস সলিউশনে H+ আয়ন দেয় সেক্ষেত্রে কিন্তু সেটা কী হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটা অ্যাসিডিক হয়ে যায়। আর যেটা কিন্তু OH- দিয়ে থাকে সেটা কিন্তু তোমার হচ্ছে বেস হয়ে যায়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জলীয় দ্রবণে কিন্তু H+ আয়ন প্রদান করে এমন যৌগকে কিন্তু অ্যাসিড বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 12 নম্বর কোশ্চেন কী বলেছে যে কাঁচ কী ধরনের পদার্থ, ধাতব, মৌলিক, অস্ফটিক, কঠিন নাকি জৈব। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কাঁচ কিন্তু হয়ে যাচ্ছে একটা অস্ফটিক মানে নন ক্রিস্টালাইজেশন, একটা কিন্তু নন ক্রিস্টালড, একটা কিন্তু কঠিন পদার্থ বা হার্ড পদার্থ কিন্তু আমরা এখানে বলতে পারি। ঠিক আছে, আচ্ছা কাঁচ তৈরির যে মুখ্য উপাদান সেটা কি, সেটা কিন্তু হয়ে যাচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, অর্থাৎ SiO2 কিন্তু কাঁচ তৈরির মুখ্য উপাদান হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকে 13 নম্বর কোশ্চেন কী বলেছে। ঠিক আছে, যে পানিতে বা মনে করো তোমার এখানে জলে, ঠিক আছে, জলে দ্রবণীয় সবথেকে সাধারণ গ্যাস কোনটা, অর্থাৎ জলের মধ্যে থাকে, জলের মধ্যে সহজেই ঘুলে যায় সবথেকে সাধারণ গ্যাস কোনটা, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন মনোক্সাইড নাকি হাইড্রোজেন। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো জলে দ্রবণশীল সবথেকে বেশি হালকা, সবথেকে বেশি সাধারণ গ্যাস কোনটা, হালকা কিন্তু এখানে বলেনি, হালকা বললে তো হাইড্রোজেন হতো, কিন্তু এখানে আমাদের হাইড্রোজেন সঠিক অ্যান্সার হবে না। তো জলে দ্রবীভূত সবথেকে বেশি হালকা গ্যাস কিন্তু হয়ে যাচ্ছে, সবথেকে তোমার হচ্ছে কমন গ্যাস কিন্তু হয়ে যাচ্ছে অক্সিজেন। আর যদি তোমাদেরকে বলতো যে জলে দ্রবীভূত সবথেকে হালকা গ্যাস কোনটা, সেক্ষেত্রে কিন্তু আমাদের হাইড্রোজেন সঠিক অ্যান্সার হয়ে যেত। তার কারণ কি, হাইড্রোজেন কিন্তু হয়ে যাচ্ছে সবথেকে লাইটেস্ট গ্যাস। ঠিক আছে, ওই কারণের জন্য কিন্তু এটা আমাদের অ্যাটমসফিয়ারে থাকে না। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 13তম আজকে 14তম কোশ্চেন, যে কার্বনের কয়টি শ্রেণীর অ্যালোট্রপ আছে। আমরা সকলেই জানি কার্বনের কিন্তু অ্যালোট্রপ বা রূপভেদ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কার্বনের কিন্তু অ্যালোট্রপ বা রূপভেদ দেখতে পাওয়া যায়। তো সেই রূপভেদের আবার প্রকারভেদ কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করেছে। তো মনে রাখবে কার্বনের যে অ্যালোট্রপ হয় তো সেটা কত রকম হয়। দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশনের মধ্যে থেকে কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কার্বনের যে অ্যালোট্রপ সেটা কিন্তু 3 রকমের হয়ে থাকে। ঠিক আছে, 3 রকমের অ্যালোট্রপ কিন্তু কার্বনের আমরা দেখতে পেয়ে থাকি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 15তম কোশ্চেন, যে কোন ধাতু বাতাসে খুব দ্রুত বিক্রিয়া করে। তো অ্যাকর্ডিং টু অপশান সবথেকে বেশি প্রতিক্রিয়াশীল ধাতু কোনটা, লোহা, তামা, সোডিয়াম নাকি দস্তা। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক নাম্বার কত, সোডিয়ামের পারমাণবিক নাম্বার কিন্তু হয়ে যাচ্ছে 11। ইলেকট্রন কনফিগারেশন করলে আমরা কত পাবো, 2, 8 আর 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা কত নাম্বার শ্রেণীতে আছে, এটা কিন্তু তোমার হচ্ছে 3 নাম্বার শ্রেণীতে আছে। আর কত নাম্বার, এটা হচ্ছে পর্যায়ে আছে, সরি ভুল বলা হয়ে গেল। তো এটাকে যদি আমরা সোডিয়ামের যদি ইলেকট্রন কনফিগারেশন করি তাহলে কত পাচ্ছি, 2, 8, 1, অর্থাৎ এটা কত নাম্বার পর্যায়ে আছে, এটা কিন্তু পর্যায় 3-এ আছে। আর কত নাম্বার শ্রেণীতে আছে, এটা কিন্তু শ্রেণী 1-এ আছে। আর শ্রেণী 1-এর যে মৌলগুলো আছে সেগুলোকে কেমন মেটাল বলা হয়, সেগুলোকে কিন্তু অ্যালকালি মেটাল বলা হয়ে থাকে। ঠিক আছে, সেগুলোকে কিন্তু অ্যালকালি মেটাল বলা হয়। তো সোডিয়াম কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। মনে রাখবে সোডিয়াম কিন্তু এতটাই প্রতিক্রিয়াশীল, এটাকে কিন্তু কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়, তা না হলে কিন্তু আগুন ধরে যায়। আর সোডিয়ামকে কিন্তু ছুরি দিয়ে কাটা যায়। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার আমাদের সোডিয়াম হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকে জীবনবিজ্ঞান থেকে বায়োলজি থেকে কোশ্চেন দিয়েছে যে মানব দেহের সবথেকে বড় গ্রন্থি কোনটা। তো এটা তো রিপিটেড কোশ্চেন হয়ে গেল। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যকৃৎ। এবার আমার তোমাদের জন্য একটা কোশ্চেন আছে যে মানব দেহের একমাত্র মিক্সড গ্ল্যান্ড কোনটা। ঠিক আছে, মানব দেহের একমাত্র মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড কোনটা, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের জন্য HW থাকছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকে 17 নম্বর কোশ্চেন, যে কোন ভিটামিনের অভাবে রাত কানা রোগ হয়ে থাকে। তো এটাও কিন্তু তোমাদেরকে করিয়েছি। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম কি, ভিটামিন এর রাসায়নিক নাম কিন্তু হয়ে যাচ্ছে রেটিনল। ঠিক আছে, এবার দেখো ভিটামিন যে B12 আছে সেই ভিটামিন B12-এর ডেফিসিয়েন্সির জন্য কী রোগ হয়ে থাকে, এটার জন্য কিন্তু যে সিকেল সেল অ্যানিমিয়া হয়ে থাকে। ঠিক আছে, যে সিকেল সেল অ্যানিমিয়া হয় সেটা কিন্তু এই ভিটামিন B12-এর জন্য হয়ে থাকে। অ্যানিমিয়া মানে কি, অ্যানিমিয়া মানে কিন্তু হয়ে যাচ্ছে রক্তাল্পতা। আচ্ছা ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়ে থাকে, ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়ে থাকে। ভিটামিন সি এর জন্য কী রোগ হয়ে থাকে, ভিটামিন সি এর জন্য কিন্তু যে স্কারভি রোগ আছে সেই স্কারভি রোগ হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 18তম কোশ্চেন কী বলেছে, যে রক্তে অক্সিজেন পরিবহন করে কোনটা, প্লাজমা করে, তারপর হচ্ছে শ্বেত রক্তকণিকা করে, হিমোগ্লোবিন করে নাকি হচ্ছে লোহিত রক্তকণিকা করে, মানে লোহিত রক্তকণিকা করে। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো সঠিক অ্যান্সার কিন্তু এখানে দুটোই হতে পারে, হিমোগ্লোবিন এখানে, ঠিক আছে, দুটোই কিন্তু অ্যান্সার হতে পারে, যে হিমোগ্লোবিনও হতে পারে আর কিন্তু লোহিত রক্তকণিকা হতে পারে। যদি আমরা স্পেসিফিক্যালি বলি তাহলে 100% কারেক্ট কিসের জন্য হবে, হিমোগ্লোবিনই কিন্তু রক্তে অক্সিজেন পরিবহন করে থাকে।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 19তম কোশ্চেন কি বলেছে যে উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে কোন রঞ্জক পদার্থ থাকে, ক্যারোটিন, ক্লোরোফিল, হিমোফিল নাকি রেটিনল। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো উদ্ভিদের যে ক্লোরোপ্লাস্ট থাকে সেই ক্লোরোপ্লাস্টের জন্য কিন্তু সবুজ উদ্ভিদের রং সবুজ হয়ে থাকে। তো এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কোন রঞ্জক পদার্থ থাকে, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্লোরোফিল। ক্লোরোফিল থাকে বলেই কিন্তু উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 20তম কোশ্চেন যে এইচআইভি ভাইরাস শরীরের কোন কোষকে আক্রান্ত করে। দেখো সবার প্রথম তোমাদেরকে জানতে হবে যে এইচআইভির ফুল ফর্ম কী। তো এইচআইভির ফুল ফর্ম কী হয়ে যাচ্ছে, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে, এটা কিন্তু একটা ডিএনএ ভাইরাস। এখনও পর্যন্ত কিন্তু এইচআইভির কোনো রকম প্রতিষেধক টিকা আবিষ্কার হয়নি। ঠিক আছে, এবার দেখো এই যে এইচআইভি, এই এইচআইভির অভাবে কোন রোগ হয়ে থাকে, এইচআইভির অভাবে কিন্তু এইডস রোগ হয়ে থাকে। আর এইডসের ফুল ফর্ম কি, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, আচ্ছা এই এইচআইভি মানে কি, দেখো এখানে কিন্তু লিখে দিয়েছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, অর্থাৎ এটা কিন্তু আমাদের যে ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা সেটাকে কিন্তু আক্রান্ত করে। তাই সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের যে টি লিম্ফোসাইট সেল থাকে সেই টি লিম্ফোসাইট সেলকে কিন্তু এইচআইভি আক্রমণ করে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী বলেছে। দেখো কিছু মিক্সড কোশ্চেন এসেছে। দেখো মিক্সড কোশ্চেন কিন্তু রিপিটেড হবে, আমি আগে থেকে বলে দিচ্ছি। মিক্সড কোশ্চেনগুলো কিন্তু অলওয়েজ রিপিটেডই রাখা হয় যাতে তোমাদের প্র্যাকটিসটা ভালো করে হয়। ঠিক আছে, সোজা হবে প্লাস কিন্তু রিপিটেড হবে। আচ্ছা OH মাইনাস আয়ন কোন যৌগের প্রতীক চিহ্ন, যেটা কিন্তু তোমাদের আমি একটু আগে করিয়েছি। আমি চেষ্টা করি যেগুলো তোমাদেরকে করিয়েছি সেগুলো কিন্তু মিক্সডে রাখার জন্য। আচ্ছা OH মাইনাস আয়ন কোন জাতীয় যৌগের চিহ্ন, তো সঠিক অ্যান্সার কী হবে, একটু আগেই বললাম যে H প্লাস হলে কিন্তু অ্যাসিডিক হয় আর OH মাইনাস হলে কিন্তু ক্ষার হয়ে যায়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 22তম কোশ্চেন কী বলেছে যে হাড় শক্ত হয় কিসের উপস্থিতিতে, লোহা, ক্যালসিয়াম, লোহা, প্রোটিন, ক্যালসিয়াম নাকি ভিটামিন ডি। দেখো এক্ষেত্রে কিন্তু দুটো অপশানই গ্র্যান্টেড করতে পারি, কিন্তু এর মধ্যে থেকেও সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্যালসিয়াম। তার কারণ ভিটামিন ডি এর মধ্যেও কিন্তু ক্যালসিয়ামই থাকে, যার জন্য কিন্তু আমাদের হাড় শক্ত হয়ে থাকে। আর আমাদের হাড় গঠনের মূল উপাদানটা কি, হাড় গঠনের কিন্তু মূল উপাদান হয়ে যাচ্ছে ক্যালসিয়াম ফসফেট। ঠিক আছে, ক্যালসিয়াম ফসফেট কিন্তু হয়ে যাচ্ছে আমাদের হাড় গঠনের মূল উপাদান। আচ্ছা এই যে ভিটামিন ডি আছে, এই ভিটামিন ডি এর যে রাসায়নিক নাম আছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য একটা HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 23তম কোশ্চেন কি বলেছে যে কোন তরল ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে। ঠিক আছে, এখানে তরল ধাতু মানে এখানে তোমার হচ্ছে ধাতু। আচ্ছা কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পারদ বা মার্কিউরি। পারদ বা মার্কিউরি যেটাকে কিন্তু আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি, এটা কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় তরল হয়ে থাকে। এইবার তোমাদের জন্য আমার একটা কোশ্চেন থাকবে যে পারদের স্ফুটনাঙ্ক কত। ঠিক আছে, পারদের স্ফুটনাঙ্ক কত সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য আমার আরেকটা কোশ্চেন থাকবে যে তরল ধাতু তোমরা জানলে তরল অধাতু কোনটা। ঠিক আছে, তরল অধাতু কোনটা আর এটার রং কেমন হয়ে থাকে। ঠিক আছে, তরল অধাতু কোনটা আর এটার রং কেমন হয়ে থাকে এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 24তম কোশ্চেন কি বলেছে যে মানুষের শরীরে মোট কতগুলি হাড় থাকে। একদম ইজি কোশ্চেন, তো সঠিক অ্যান্সার কী হবে, 206টা হাড় কিন্তু থেকে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে লাস্ট কোশ্চেন কি বলেছে যে আয়না ও লেন্সের যে সূত্রটি প্রযোজ্য তাকে কি বলে। মানে আয়না ও লেন্সের যে সূত্রটি ব্যবহার করা হয়, যে সূত্র ব্যবহার করে ম্যাথামেটিক্যাল ইকুয়েশনগুলো করা হয়, তো সেটাকে কি বলে, হুকের সূত্র, নিউটনের সূত্র, গঠন সূত্র নাকি কিরফকের সূত্র। তো কি তোমার হচ্ছে কিরচফের সূত্র। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আয়না আর লেন্সের যে সূত্রটি প্রযোজ্য হয় তাকে কিন্তু বলা হয় মিরর বা লেন্স ফর্মুলা, যেটাকে কিন্তু গঠন সূত্র বলা হয়ে থাকে। কি বলা হয় সেটাকে কিন্তু তোমার হচ্ছে গঠন সূত্র বলা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গঠন সূত্র। আচ্ছা তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু জানাবে। ঠিক আছে, আউট অফ 25 কার কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।